কল্পনা করুন একটি মানুষকে যিনি ২৩০০ বছর আগে বসে এমন একটি বই লিখেছিলেন যেটা পড়লে মনে হয় যেন তিনি আজকের পৃথিবীর কথাই লিখেছেন। যেখানে তিনি লিখেছিলেন কিভাবে রাজনীতিবিদরা জনগণকে ঠকায়, কিভাবে গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে শত্রুকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অর্থনীতি পরিচালনা করলে রাষ্ট্র শক্তিশালী হয় এবং কিভাবে একজন নেতা জনগণের বিশ্বাস অর্জন করেন। এই মানুষটির নাম চাণক্য এবং তার লেখা বইটির নাম অর্থশাস্ত্র। আজকের পৃথিবীর শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা, কর্পোরেট নেতারা এবং সামরিক কৌশলবিদরা এই একটি বই থেকে শিক্ষা নেন। কারণ মানব প্রকৃতি ২৩০০ বছরেও বদলায়নি। ক্ষমতার লোভ তখনও ছিল, আজও আছে। দুর্নীতি তখনও ছিল, আজও আছে। এবং একটি ন্যায়সঙ্গত রাষ্ট্র গড়ার স্বপ্ন তখনও ছিল, আজও আছে। আজকের বিং ইনসাইডে আমরা সেই অসাধারণ বইটির গভীরে যাব এবং দেখব কেন চাণক্যের ২৩০০ বছর পুরনো পাঠ আজকের পৃথিবীতেও অনেক বেশি প্রাসঙ্গিক। তো চাণক্য কে ছিলেন? একটি অসাধারণ জীবনের গল্প। চাণক্য, যাকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বলা হয়, আনুমানিক ৩৭০ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনের গল্পটা নিয়েই একটি চমকপ্রদ ইতিহাস। তিনি পড়াশোনা করেছিলেন তক্ষশিলায়, যেটা ছিল প্রাচীন ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেখানে সেই সময়ের সেরা মেধাবীরা আসতেন রাজনীতি, অর্থনীতি, যুদ্ধবিদ্যা এবং দর্শন শিখতে। তক্ষশিলায় পড়াশোনা শেষ করে চাণক্য শিক্ষক হলেন, কিন্তু তার মনে শুধু পড়াশোনার ইচ্ছা ছিল না, তার মনে ছিল একটি বিশাল স্বপ্ন, যা হলো ভারতকে একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। তখন ভারত বিভক্ত ছিল অসংখ্য ছোট ছোট রাজ্যে এবং আলেকজান্ডার গ্রেটের আক্রমণ দেখিয়ে দিয়েছিল যে বিভক্ত ভারত কতটা দুর্বল। চাণক্য পাটলিপুত্রে গেলেন, নন্দ রাজার কাছে এই বিভক্ততা দূর করতে সাহায্য চাইলেন, কিন্তু সেখানে তাকে অপমান করা হলো। কথিত আছে তার শিখাটি ছিঁড়ে দেওয়া হলো। সেই অপমানের প্রতিশোধ নিতে চাণক্য শপথ নিলেন নন্দ বংশকে উৎখাত করবেন এবং সেই শপথ পূরণ করতে তিনি খুঁজে পেলেন এক তরুণকে, যার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র বইটা আসলে কি? অর্থশাস্ত্র শুধু একটি বই নয়, এটা একটি সম্পূর্ণ শাসন ব্যবস্থার নীল নকশা, যেখানে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সামরিক কৌশল থেকে গোয়েন্দা বৃত্তি, কূটনীতি থেকে সমাজ পরিচালনা, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বইটি ১৫টি অধিকরণ বা অধ্যায়ে বিভক্ত, যেখানে মোট ১৮০টি প্রকরণ এবং প্রায় ৬,০০০ শ্লোক আছে। ১৯০৫ সালে মহীশূরের একটি গ্রন্থাগারে এই বইটি পুনরায় আবিষ্কৃত হয়, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি হারিয়ে গিয়েছিল এবং অনেকেই মনে করতেন এই বইটির অস্তিত্ব হয়তো কিংবদন্তি মাত্র। সংস্কৃতে লেখা এই বইটি আবিষ্কারের পর পণ্ডিতরা অবাক হয়ে গেলেন, কারণ এতে যে গভীরতা আছে, যে বাস্তববাদিতা আছে, তা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বইও বিরল। চাণক্য এই বই লিখেছিলেন মূলত একজন রাজার জন্য, কিন্তু এই বইয়ের শিক্ষা আসলে যে কোনো নেতার জন্য, যে কোনো সংগঠনের জন্য এবং যে কোনো মানুষের জন্য প্রযোজ্য, যিনি ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কে সত্যিকারের কিছু বুঝতে চান। রাজার ধর্ম নেতৃত্বের সবচেয়ে কঠিন পাঠ। অর্থশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হলো রাজার ধর্ম বা রাজার কর্তব্য নিয়ে, এবং এখানে চাণক্য যা বলেছেন তা আজকের নেতাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। চাণক্য লিখেছেন, প্রজাদের সুখেই রাজার সুখ, প্রজাদের হিতেই রাজার হিত। এই একটি বাক্যে তিনি সমগ্র রাজনীতির মূল তত্ত্বটা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে একজন রাজা যদি নিজের ভোগবিলাসে মগ্ন থাকেন এবং প্রজাদের কষ্টের কথা না ভাবেন, তাহলে সেই রাজার পতন নিশ্চিত, কারণ জনগণের সমর্থহীন কোনো রাজা টিকিয়ে থাকতে পারেন না। আজকের গণতান্ত্রিক রাজনীতিতে এই নীতিটা আরো বেশি প্রযোজ্য, কারণ আধুনিক নেতারা যদি জনগণের কথা না ভেবে শুধু নিজেদের স্বার্থ দেখেন, তাহলে নির্বাচনে তাদের পরাজয় অনিবার্য। কিন্তু চাণক্য আরেকটি কথাও বলেছেন, যা অনেক বেশি চমকপ্রদ। তিনি বলেছেন যে একজন রাজার সবচেয়ে বড় শত্রু তার নিজের দুর্বলতা, তার ক্রোধ, তার লোভ, তার অহংকার এবং তার অজ্ঞতা। এই ৪টি দুর্বলতা যে রাজার মধ্যে আছে, সে রাজা শত্রুর কাছে হারার আগেই নিজের কাছে হেরে যান। গোয়েন্দা ব্যবস্থা চাণক্যের সবচেয়ে আধুনিক ধারণা।
অর্থশাস্ত্রের সবচেয়ে চমকপ্রদ অংশগুলোর একটি হলো গোয়েন্দা ব্যবস্থা নিয়ে, যেখানে চাণক্য এমন একটি নেটওয়ার্কের কথা বলেছেন যা আজকের সিআইএ বা রয়ের মতো আধুনিক গোয়েন্দা সংস্থার থেকে ধারণাগতভাবে আলাদা নয়। চাণক্য বলেছেন যে একজন রাজার এমন গোপন সূত্র থাকতে পারে যারা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে, সন্ন্যাসী হিসাবে, ব্যবসায়ী হিসাবে, ভিখারি হিসাবে এবং সাধারণ মানুষ হিসেবে। এই গোপন সূত্রের কাজ হবে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের খবর আনা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করা এবং বিদেশি শত্রুর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। চাণক্য এমনকি বলেছেন যে গোয়েন্দাদের গোয়েন্দাগিরি করতে হবে, অর্থাৎ একজন গোয়েন্দা যা বলছেন সেটা সত্য কিনা তা যাচাই করার তথ্য আলাদা গোয়েন্দা থাকতে হবে। আর এই স্তরের পরিশীল চিন্তাভাবনা দেখিয়ে দেয় কেন চাণক্যকে বিশ্বের প্রথম কৌশলগত চিন্তাবিদ বলা হয়। আজকের পৃথিবীতে প্রতিটি বড় দেশের যে মাল্টিলেয়ার ইন্টেলিজেন্স সিস্টেম আছে, চাণক্য 2300 বছর আগে তার মূল ধারণাগুলো লিখে রেখে গিয়েছিলেন। অর্থনীতির পাঠ, কর ব্যবস্থা থেকে বাণিজ্য নীতি। চাণক্যের অর্থশাস্ত্রে অর্থ শব্দটা শুধু টাকার অর্থে ব্যবহৃত হয়নি, এটা ব্যবহৃত হয়েছে সম্পদ, ক্ষমতা এবং রাষ্ট্রের ভিত্তি অর্থে। চাণক্য বলেছেন যে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হলো তার অর্থনীতি, এবং অর্থনীতি শক্তিশালী না হলে সেনাবাহিনী, কূটনীতি কিছুই কাজ করে না। কর ব্যবস্থা নিয়ে চাণক্যের ধারণাটা অত্যন্ত আধুনিক। তিনি বলেছেন যে কর এমন ভাবে আদায় করতে হবে যেন মৌমাছি যেভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে ফুলকে ক্ষতি না করে। এই রূপকটা অসাধারণ, কারণ চাণক্য বলতে চেয়েছিলেন যে কর যদি অতিরিক্ত হয় তাহলে মানুষের উপার্জন করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে এবং তখন রাজস্ব কমে যাবে। তিনি আরো বলেছেন যে ব্যবসা বাণিজ্যকে উৎসাহ দিতে হবে, কারণ সমৃদ্ধ ব্যবসায়ী সমাজ মানে সমৃদ্ধ রাষ্ট্র। আজকের অর্থনীতিবিদরা যে লেফার কার্ভ বা অপটিমাল ট্যাক্সেশনের কথা বলেন, চাণক্য সেই একই ধারণা 2300 বছর আগে অনেক সহজ ভাষায় বলে গিয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে চাণক্য যে পাঠ আজও শেষ হয়নি। অর্থশাস্ত্রের সবচেয়ে প্রাসঙ্গিক অংশগুলো একটি হলো দুর্নীতি নিয়ে, এবং এখানে চাণক্য এমন কিছু বলেছেন যা পড়লে মনে হয় তিনি আজকের ভারত, বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো দেশের কথাই লিখেছেন। চাণক্য লিখেছেন যেভাবে জলের মধ্যে থাকা মাছ পানি পান করছে কিনা তা বোঝা কঠিন, তেমনি সরকারি কর্মচারী দুর্নীতি করছে কিনা তা বোঝা কঠিন। তিনি বলছেন যে রাষ্ট্রের সম্পদ পরিচালনাকারীরা অন্তত 40টি উপায়ে দুর্নীতি করতে পারেন এবং এই সব উপায়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন। দুর্নীতি প্রতিরোধে চাণক্যের বিভিন্ন পদ্ধতি ছিল 3টি স্তরের। প্রথমত হঠাৎ পরিদর্শন বা সারপ্রাইজ ইন্সপেকশন, দ্বিতীয় গোপন তদন্তকারী দিয়ে যাচাই করা এবং তৃতীয়ত দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দেওয়া। তিনি এও বলেছেন যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয় তাহলে বাকিরা মনে করবেন দুর্নীতি কোনো পরিণতি নেই এবং দুর্নীতি আরো বাড়বে। আজকের পৃথিবীতে দুর্নীতি প্রতিরোধে যে 3টি মূলনীতি কাজ করে সেগুলো হলো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা এবং ডিটারেন্স বা ভয়। এই 3টি চাণক্য 2300 বছর আগে তার নিজের ভাষায় বলে গিয়েছিলেন। কূটনীতির 4 স্তম্ভ, সাম, দান, বেদ, দণ্ড। চাণক্যের কূটনীতির 4টি মূলনীতি, যাকে বলা হয় চতুরোপায়। এই 4টি নীতির আজও পৃথিবীতে কূটনীতিতে, ব্যবসায়িক আলোচনায় এবং সংঘাত নিরসনে ব্যবহৃত হয়। প্রথমটি হলো সাম, অর্থাৎ আলোচনা এবং সমঝোতার পথ। চাণক্য বলেছেন যে কোনো সমস্যা প্রথম সমাধান চাইতে হবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, কারণ যুদ্ধ সবচেয়ে ব্যয়বহুল এবং ফলাফল অনিশ্চিত। দ্বিতীয়টি হল দান, অর্থাৎ পুরস্কার বা সুবিধা দিয়ে পক্ষ আনা। বন্ধু বানাতে হলে অনেক সময় কিছু দিতে হয় এবং সেই দেওয়াটা আসলে বিনিয়োগ। তৃতীয়টি হলো ভেদ, অর্থাৎ শত্রুপক্ষের মধ্যে বিভেদ তৈরি করা। একটি ঐক্যবদ্ধ শত্রুকে হারানো কঠিন, কিন্তু যদি তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করা যায় তাহলে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়বে। চতুর্থটি হলো দ্বন্দ্ব, অর্থাৎ শক্তি প্রয়োগ। যখন বাকি 3টি পথ কাজ না করে তখন শক্তি প্রয়োগ ছাড়া কোনো পথ নেই। আজকের আন্তর্জাতিক কূটনীতিতে এই 4টি পদ্ধতি বিভিন্ন নামে ব্যবহৃত হয়। কোয়েরিশন, কিন্তু মূল ধারণাগুলো চাণক্যের। মণ্ডল তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্কের প্রথম তত্ত্ব। চাণক্যের মণ্ডল তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি বিপ্লবী ধারণা, এবং অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে আধুনিক জিওপলিটিক্সের মূল ধারণাগুলো এখানেই আছে। মণ্ডল তত্ত্ব অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের চারপাশে
বিভিন্ন বৃত্তে বিভিন্ন ধরনের রাষ্ট্র থাকে এবং সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বী, কারণ কাছের রাষ্ট্র মানে ভূমির প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা এবং প্রভাবের প্রতিযোগিতা। তাই চাণক্য বলছে, শত্রুর শত্রু আমার বন্ধু। এই তত্ত্বটা আজও কাজ করে। ভারত পাকিস্তান সম্পর্ক দেখুন, ভারত চীন সম্পর্ক দেখুন, আমেরিকা রাশিয়া চীনের ত্রিভুজ দেখুন, সবখানেই চাণক্যের মন্ডল তত্ত্বের ছায়া দেখতে পাবেন। হেনরি কিসিঞ্জারের ব্যালেন্স অফ পাওয়ার থিওরি বা স্যামুয়েলের ক্লাস অফ সিভিলাইজেশনের অনেক আগেই চাণক্য এই ধারণাগুলো তৈরি করেছিলেন। যুদ্ধ এবং শাস্তি, চাণক্যের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। চাণক্য যুদ্ধকে কখনো মহিমান্বিত করেননি, বরং বলেছেন যে যুদ্ধ সবচেয়ে শেষ অবলম্বন এবং সবচেয়ে ব্যয়বহুল বিকল্প। তিনি লিখেছেন যে যদি কূটনীতি দিয়ে লক্ষ্য অর্জন করা যায় তাহলে যুদ্ধ করার কোনো কারণ নেই, কারণ যুদ্ধে জিতলেও অনেক কিছু হারাতে হয়। কিন্তু যখন যুদ্ধ অনিবার্য, তখন চাণক্য বলেছেন পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং শত্রুর দুর্বলতাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। চাণক্যের যুদ্ধ এবং শান্তি নিয়ে ধারণা আধুনিক স্ট্র্যাটেজির অনেক কাছাকাছি, কারণ তিনি বলেছেন যে শক্তিশালী সেনাবাহিনী থাকলেই যুদ্ধ করতে হয় না, বরং সেই শক্তি যুদ্ধ এড়াতে সাহায্য করে। এই ধারণাটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় ডিটারেন্স থিওরি এবং পারমাণবিক অস্ত্রের যুগে এই তত্ত্বই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছে। সমাজ পরিচালনা, ন্যায় বিচার এবং সামাজিক শৃঙ্খলা। চাণক্যের অর্থশাস্ত্রে সমাজ পরিচালনায় যে নীতিগুলো আছে সেগুলো একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আনে, যে সুশাসন মানে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার নিশ্চিত করাও। চাণক্য বলেছেন যে দুর্বল মানুষ, নারী, শিশু এবং বৃদ্ধের রক্ষা করা রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি এমনকি বলেছেন যে যদি একজন রাজা তার প্রজাদের মধ্যে দরিদ্রতম মানুষটির কষ্ট দূর করতে না পারেন, তাহলে সেই রাজার সব সাফল্য অর্থহীন। চাণক্য শ্রমিকদের অধিকার নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে মজুরি সময় মতো দিতে হবে এবং শ্রমিকদের শোষণ করলে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের আশঙ্কা তৈরি হয়। এই ধারণাগুলো আজকের লেবর ল বা শ্রম আইনের অনেক কাছাকাছি এবং এটা বলে দেয় যে চাণক্য শুধু রাজার স্বার্থের কথা ভাবেনি, সমাজের সব মানুষের কথা বলেছেন। চাণক্যের সীমাবদ্ধতা কোথায়, চলুন সৎভাবে মূল্যায়ন করি। বিং ইনসাইট সবসময় সম্পূর্ণ ছবি দেখায়, তাই চাণক্যের সীমাবদ্ধতাগুলো বলা দরকার। চাণক্যের অর্থশাস্ত্র অনেক ক্ষেত্রে অত্যন্ত নৃশংস, কারণ তিনি রাষ্ট্রের স্বার্থকে সবার উপরে রেখেছেন এবং ব্যক্তির মৌলিক অধিকারের কথা সেভাবে বলেননি। শত্রুকে ধ্বংস করার জন্য যে কোনো পথ বেছে নেওয়ার যে অনুমতি চাণক্য দিয়েছেন তা আধুনিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। তিনি গণতন্ত্রের কথা বলেননি, কারণ তার সময় রাজতন্ত্রই ছিল শাসনের স্বাভাবিক রূপ এবং তাই তার অনেক নীতি সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রযোজ্য নয়। তাছাড়া চাণক্যের বেশ কিছু পদ্ধতি ছিল প্রতারণামূলক এবং ম্যানিপুলেটিভ, যা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। কিন্তু এই সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থশাস্ত্রের মূল অন্তর্দৃষ্টিগুলো, বিশেষত সুশাসন, দুর্নীতিমুক্ততা এবং জনকল্যাণের ধারণাগুলো আজও অমূল্য। আধুনিক বিশ্বে চাণক্যের প্রাসঙ্গিকতা, কে পড়েন এই বই? আজকের পৃথিবীতে চাণক্যের অর্থশাস্ত্র কারা পড়েন এবং কেন পড়েন, এটা জানলে বোঝা যাবে এই বইটির গুরুত্ব কতটা। ভারতের মিলিটারি একাডেমিতে চাণক্যের কৌশলগত চিন্তা ভাবনা পড়ানো হয়, কারণ সামরিক কৌশলের অনেক মূলনীতি এখানে স্পষ্টভাবে বলা আছে। ভারতে আইএএস পরীক্ষার প্রস্তুতিতে চাণক্যের শাসন ব্যবস্থার ধারণাগুলো অন্তর্ভুক্ত, কারণ সুশাসনের মূলনীতিগুলো এখান থেকেই আসে। হার্ভার্ড, অক্সফোর্ড এবং অন্যান্য শীর্ষ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অর্থশাস্ত্র পড়ানো হয়, কারণ এটি রাষ্ট্রচিন্তার ইতিহাসে একটি অপরিহার্য গ্রন্থ। কর্পোরেট জগতেও চাণক্যের নীতি ব্যবহৃত হয়, বিশেষত প্রতিযোগিতামূলক বাজারে, কৌশল নির্ধারণে, নেতৃত্ব বিকাশে এবং সংকট ব্যবস্থাপনায়। তো 2300 বছর আগে একজন মানুষ বসে লিখেছিলেন, প্রজাদের সুখেই রাজার সুখ। এই একটি বাক্য আজও অনেক রাজনীতিবিদদের বুকে কাটার মতো বিধে আছে। চাণক্যের অর্থশাস্ত্র প্রমাণ করে যে মানব প্রকৃতি পরিবর্তন হয় না, ক্ষমতার লোভ থাকে, দুর্নীতি থাকে, প্রতিযোগিতা থাকে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ার স্বপ্নও থাকে। কিন্তু সবচেয়ে বড় পাঠ যা চাণক্য দিয়ে গেছেন তা হলো এই যে একটি রাষ্ট্র তখনই টিকে থাকে যখন সে তার নাগরিকদের কল্যাণে নিবেদিত থাকে এবং যে নেতা এই সত্যটা ভুলে যান
তার পতন অনিবার্য। আজকের পৃথিবীতে যখন রাজনীতিবিদরা জনগণের টাকা নিজেদের ভোগে লাগান, যখন শক্তিশালীরা দুর্বলদের শোষণ করেন, যখন নেতারা দেশের চেয়ে নিজেদের বড় মনে করেন, তখন চাণক্যের অর্থশাস্ত্র পড়ে মনে হয় তিনি যেন আজকের কথাই লিখে রেখে গিয়েছিলেন। 2300 বছর পরেও এই বই প্রাসঙ্গিক, কারণ জ্ঞান কখনো পুরনো হয় না, শুধু তা প্রয়োগ করার সাহস থাকলেই হয়। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।